দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে 24তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী 2025। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বিজয় বইমেলা 2025। প্রতিদিন দুপুর 2:30 থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা এই সময়ে বইমেলা চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক আকাশ মাহমুদ। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি এবং আমি দেখি আসলে যে আকাশ মাহমুদ কি পরিমাণ ব্যস্ত। একটু ব্যস্ততা যাচ্ছে, ভালোই যাচ্ছে। কারণ ব্যস্ততাই আসলে ভালো থাকা, তাই না? কাজের মধ্যে থাকলে মনে হয় মন ভালো থাকে। মানে ছোটবেলা থেকে তো আমার ইচ্ছা ছিল যে আমি মিউজিক নিয়ে কাজ করব। সো এইটা নিয়ে যখন ব্যস্ততা থাকে, যেটা শখ থাকে, সেটা যখন প্রফেশন হয়ে যায় তখন আসলে খুব ভালো লাগে। আবার কখনো কখনো ব্যস্ততার মধ্যে একটু হাঁপিয়ে উঠছি, এরকম ব্যাপারটা কি কখনো কাজ করে? হাঁপিয়ে ওঠা আমার প্রতিনিয়তই হয়, কারণ আমি যদি বলি যে আমার বাড়ির লোকেরা জানে যে আমি সকাল 9টায় স্টুডিওতে ঢুকি আর দেখা যাচ্ছে যে বের হইতে হইতে রাত 12টা-1টা বাজে। এর মাঝখানে খাওয়া দাওয়া, ওয়াশরুম, নামাজ এছাড়া আসলে বিন্দুমাত্র সময় পাই না নিজের জন্য আসলে বিরতি নেবার সময়। এটা হতে থাকে মানে মাসের পর মাস হতে থাকে, আমাদের কোনো মানে ছুটি নেই। সো যেটা হয় যে আমার ক্ষেত্রে আমি ওয়েট করি কবে আমার আউটডোর শুটিং আছে। আচ্ছা, শুটিং হলে খুব এনজয় করি, আজকে একটু বাইরে যাবো, আজকে একটু বাইরে যাবো আর কি। আচ্ছা, সবার মোটামুটি আমি দেখি এই প্রজন্মের সঙ্গীত শিল্পীরা ম্যাক্সিমামই আকাশ মাহমুদের সাথে কাজ করছে। নিজের গানের কাজটা কি করা হচ্ছে? নিজের গানের কাজ তো শুরু থেকে তো আমি আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটা দিয়ে শুরু করেছিলাম। তখন শুধু নিজের গানই করতাম। তখন ইচ্ছা ছিল কেউ আমাকে দিয়ে কাজ করাতেছে না কেন। তো এখন যেটা হয়তো বাইরের কাজ করতে করতে নিজের কাজটা আসলে খুব বেশি করে ওঠা হয় না, বাট আমি ট্রাই করি। যেহেতু আমার গানটা, আমি গান গাইতে পছন্দ করি এবং আমার গানও মানুষ পছন্দ করে, শুধু মিউজিক না। সো আমি অবশ্যই চেষ্টা করি নিজের গান করার জন্য। একটু কম হয় বাট করি। আপনার গানগুলো শ্রোতা দর্শকরা খুব পছন্দ করছে। আপনি তো বিভিন্ন ধরনের জনরা নিয়ে আসলে কাজ করেন। লোকগানের কথা যদি বলি সেটা নিয়েও কাজ করেন, আবার আধুনিক গানের এই জায়গাটাতে নিয়েও কাজ করেন, আবার ফিউশন নিয়েও আপনি কাজ করছেন। তো কেন মনে হয় আসলে শ্রোতা দর্শকরা কোথায় আকাশ মাহমুদের গানগুলোকে কানেক্ট করতে পারে, সে কারণের জন্য তাদের এত ভালো লাগা কাজ করে? সিক্রেটটা কি? সিক্রেট যদি বলতে হয় সেটা হচ্ছে আমি খুব সহজভাবে চিন্তা করি। আমার কম্পোজিশনগুলো দেখবেন যে যেই গানগুলো আমি দেখেছি নিজে এক্সপেরিমেন্ট করতে গিয়ে, যেই গানগুলো হিট করেছে তার পেছনে ছিল সহজ সাবলীল। আচ্ছা, যে গানটাতে আমি খুব বেশি মানে ক্রিটিক্যাল কাজ করেছি, একটা বিশাল রকমের কোডিং স্পটিং মানে বিশাল কাজ করেছি, ওটা আসলে পাবলিকের মাথার উপর দিয়ে গেছে, এটা কম হয়েছে। এবং যেটা খুব দর্শকের মতন করে চিন্তা করেছি, খুব সহজভাবে করেছি, সেটাই হিট করেছে। আমার মনে হয় এটাই সিক্রেট, যে আমি তারপর থেকে ট্রাই করি একটু সহজবোধ্যতা রাখার জন্য গানের মধ্যে। আপনার গানের ক্ষেত্রে লিরিকটা কতটা ইম্পর্ট্যান্ট? খুবই ইম্পর্ট্যান্ট। গানটা শুরুতে হয় লিরিক্স দিয়ে। একটা কথা আমি জানেন তো, আমি সুর ছাড়া আগে পড়ি। সুর ছাড়া শুধু কথাটা রিডিং পড়লে যদি আমার ভেতরে টাচ করে, তাইলে বুঝি যে এটা সুরও ভালো হবে। আচ্ছা, আর যদি কথা যেমন তেমন একটা হয়ে গেল, সেটা আমি তো প্রথমে করিও না, আর যদি কখনো কাজের চাপে করতেও হয় আমিও ধরেই নিই এটা হিট করবে না, খুব সম্ভাবনা কম হিট করে। সো কথা খুব ইম্পর্টেন্ট। কখনো কখনো কি এমন হয় কিনা যে কম্পোজিশনটা আগেই রেডি করা থাকে, কোনো একটি লিরিক দেখলেন তখন মনে হলো যে না, এটার সাথে তো এটা ম্যাচ করছে, কোনো করা যাবে সেটা? আমি বলছি ব্যাপারটা, থিমটা হয়তো মিলে যায়, যে আমি একটা টিউন রেডি করে রেখেছি। অনেক সময় হয় না যে ওয়াশরুমে গেছি টিউন চলে আসছে, তাই না? এরকম হইতেই পারে, আবার ঘুমের মধ্যে হতে পারে, স্বপ্নে আসতে পারে। আবার গাড়ি চালাচ্ছি তখন টিউন চলে আসে, ফোনটা নিয়ে রেকর্ড করে রাখি। যেটা হয় যে ওই টিউনটা নিয়ে যদি খুব বেশি ভালো লাগে, হয়তো বা সব টাইম থাকলে কম্পোজিশনটা একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখি শুধু টিউনের উপরে। পরে কোনো থিম পেলে
এই থিমটা এই সুরের সাথে যাবে, তখন হয়তো আমার বড় ভাই আশিক মাহমুদ বা আমার আব্বু জাকির মাস্টার, ওনারা দুজনই বেশ ভালো গান লিখেন এবং তাদের গানের সংখ্যাই আমার বেশি। যেটা হয় যে আব্বুর হয়তো বললাম, আব্বু এটা লিরিক্স এই সুরের উপর লিরিক্স দেন না। আমার সে রিসেন্ট একটা গান আমি এবং লুই পাপু গেয়েছি, মন্ত্র চালাইছে শিরোনামে। আচ্ছা আচ্ছা। সো ওই গানটাও এরকম আমি আগে টিউন করে রেখেছিলাম, তো পরে আব্বুকে একদিন শোনাইলাম, আব্বু ইনস্ট্যান্ট বসে চমৎকারভাবে লিখে ফেললো এবং সেটা দর্শক নিয়েছে। আচ্ছা, দেশে কিংবা দেশের বাইরে অ্যাজ আ মিউজিক ডিরেক্টর আইডল হিসেবে আপনি কাকে মানেন? এটা বলতে গেলে বাংলাদেশের যদি কথা বলি, আমি শওকত আলী ইমন ভাইকে আমার সত্যি কথা বলতে আমি আইডল হিসেবে দেখি। ছোটবেলা থেকে আমি ওনার কম্পোজিশন খুব মানে দেখেছি। ইনফ্যাক্ট আমার একটা পর্যায়ে গিয়ে তার সাথে প্রায় 5 বছর অ্যাসিস্ট করার সৌভাগ্য হয়েছে। তার প্রায় 30-35-40টা গানের মতন আমি অ্যাসিস্ট করেছি, যেটাগুলোতে আমার প্রোগ্রামিং ছিল, ভাইয়ের তাহলে ডিরেকশন সেটা ছিল। আপনাকে অনেক মানে সমৃদ্ধ করেছে। অবশ্যই করেছে। ওনার মতন অত উঁচু মানের একজন মিউজিক ডিরেক্টর বাংলাদেশে এত ভার্সেটাইল খুব কমই আছেন। সো ওনার মতন একজন মানুষের সাথে বসের সাথে কাজ করতে পারা, কাজ করতে গেলে যে টুকটাক জিনিস শেখা, একটা জিনিস দিয়ে একা সেটা করিস না এটা কর, এই কথাটারও অনেক বেশি মূল্য। সো ওনাকে অবশ্যই আইডল হিসেবে দেখি। তাছাড়া এ আর রহমান স্যারের আমার কম্পোজিশন তো দুর্দান্ত লাগে। সবারই মানে সবারই কিছু না কিছু কম্পোজিশন বা কোনো একটা সাইড আমার ভালো লাগে, সবার থেকে একটু একটু নেই। সেটাই, শেখার তো আসলে কোনো শেষ নেই, এটা সমুদ্রের মতন, যে যতটুকু পারে পানি নিজের কাছে নিতে পারে। আচ্ছা, একটু জানতে চাইবো যে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর আপনি যখন কোনো একটি গানে ইনস্ট্রুমেন্টগুলো পিক করতে চান, মানে বাদ্যযন্ত্রগুলো নিতে চান, ওই ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে? ওই ব্যাপারটা কাজ করে হচ্ছে, প্রথম দিকে যেটা হতো যে আমি টোটালটাই কিবোর্ড দিয়ে করার চেষ্টা করতাম, বাট পরে যে ওর মধ্যে সোল পাইতাম না, মানে টাচ করতো না, সোলে টাচ করতো না, অন্তরের যে টাচ করার ব্যাপারটা, তখন মনে হলো যে কিছু পিওরিটি চাই, ন্যাচারাল ব্যাপারটা দরকার। তখন মনে হলো অ্যাকোস্টিক্স ইনস্ট্রুমেন্ট দরকার, আপনি যেটা বললেন। তো সেই ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট অবশ্যই গানের মুড হিসাবে গানটা কি ধরনের, ধরেন আমি একটা কম্পোজিশন করছি, আমার রিসেন্ট একটা গান মন পাখি আমার প্রাণ পাখি গানটা করেছিলাম। আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি, এই যে গানের ধুনটা আপনি দেখলাম, এখানে যদি আমি মানে ড্রামস দিয়ে পুরো ভরে ফেলি তাহলে কিন্তু হলো না, মাধুর্য নষ্ট হয়ে গেল। গানটা পুরো, আমি গানটাকে চিন্তা করতেছি যে একটা বাউল গাইতেছে বটগাছ তলায় বসে, একজন একটা ক্ষম করিছে একটা মন্দিরে আছে। সো তখন এই গানটার মুডই আমাকে বলে দেয় যে তোমাকে অবশ্যই এটা ইউজ করতে হবে। হ্যাঁ, দোতারাটা অন্য কেউ যেমন ইউজ করতো, হয়তো আমি ওইভাবে ইউজ করতেছি না, বাট অবশ্যই গানটা যদি দোতারা হয় দোতারা রাখতে হবে। দোতারা তার সাথে ইনস্ট্রুমেন্ট মানে ওয়েস্টার্ন বর্তমানের ছেলেদের বা ছেলেমেয়েদের মাঝে একটু কানেক্ট করার জন্য একটু ওয়েস্টার্ন ভাইব থাকতে পারে, বাট সেটা যেন কোনোভাবে আমার পিওর অ্যাকোস্টিক দোতারা বা বাংলা ইনস্ট্রুমেন্টকে ছাপিয়ে না যায়। স্টেজ শো কি করা হচ্ছে এখন? হ্যাঁ, প্রচুর করছি এখন। আসলে এই লাস্ট 2 বছরে অনেক স্টুডিওতে এতটা সময় দেবার পরও আপনি আবার স্টেজের জন্য সময় বের করতে পারেন? যখন আমার গানগুলো কি বলবো যে রুট লেভেল অবধি পৌঁছেছে, যখন যেসব মানুষ যারা ধরেন চা খাইতেছে গান শুনতেছে, চার দোকানে গান বাজতেছে, এই ধরনের রুট লেভেলে যখন গানগুলো পৌঁছেছে, তখন থেকেই স্টেজ শোটা অনেক বেড়েছে আমার। সো এখন দেশের বাইরে আমি রিসেন্ট সৌদি আরবে গিয়েছিলাম শোতে। আচ্ছা, 2বার, একবার 6 মাস আগে, একবার 6 মাস পরে একবার। 2বারই ওখানে মানে এত পরিমাণ মানুষ ছিল এবং অনেক বড় শো, রিয়াদ সিজনের শো। সো ওইখানে গিয়ে আমি আসলে বুঝতে পেরেছি যে আমাদের গানগুলা প্রবাসী ভাইরা কত পছন্দ করে, বা এই যারা মানে বাংলা ভাষাভাষী মানুষ কত পছন্দ করেন। সো করছি, অনেক শোই আসতেছে এখন, নিয়মিত করছি। শো তো আসলে অন্যরকম একটা উন্মাদনা কাজ করে, সেটা শ্রোতাদের মধ্যেও এবং আপনারা যখন গান গাইছেন আপনাদের মধ্যেও। নিজের মৌলিক গানের অনুরোধগুলো যখন আসে তখন কেমন লাগে, বা কোন মৌলিক গানের অনুরোধগুলো বেশি পান? আমার দেখেন, আমি একটা সময় স্বপ্ন ছিল যে প্রথমে তো স্টেজ করতাম, অন্যের গান গেয়ে করতাম, তখন মনে হতো যে আমার অন্যের গান শুনে যেভাবে পাবলিক সাথে গাইতেছে, কবে আমার গান আমার সাথে গাইবে। তো এখন এসে স্টেজে প্রায় 7 থেকে 8টা গান, যেগুলো প্রীত ভীষণ জ্বালা, মন পাখি, অন্তরেতে দাগ লাগাইয়া, ভালোবাসা নয়নের নেশা, যে রূপ লইয়া, এরকম 7 থেকে 8টা গান, যেটা অডিয়েন্সের মানে লাউডনেস আমার থেকে বেশি থাকে আমি যখন গাই, পুরো গান গাই। এটা আমার স্বপ্ন ছিল এবং এটা লিরিক্স মুখস্থ, অনেক সময় সিগনেচার পিস মুখস্থ থাকে গানের, যেটা বেশ ভালো লাগে। এবং এমনও হয়েছে, আমি রিসেন্ট একটা ঘটনা বলি, আমি মানিকগঞ্জে একটা শো করলাম লাস্ট 3-4 দিন আগে। আচ্ছা, ওখানে আমার সব গান গাওয়ার পরে আমি ওই সৌদি আরবে যে গানটা গিয়েছিলাম প্রবাসীদের নিয়ে, টাকার মেশিন শিরোনামে একটা গান ছিল, যেটাতে রেমিটেন্স যোদ্ধা ভাইদের কথা বলা হয়েছে। ওইখানে এটা কিন্তু দেশের মধ্যে শো, বাট ওখানে একজন এই গানের পাগলা ফ্যান,
তো সে বলতেছে ভাই এই গানটা গাইতে হবে। তো সামহাও আমি প্রোগ্রাম শেষের দিকে চলে আসছে, হয়তো বা গাওয়া হয়নি গানটা। হ্যাঁ তো আমি যখন বিদায় নিয়ে বললাম যে আসছি, সবাই ভালো থাকবেন, তখন ওই লোকটা একদম সামনে স্টেজে এরকম দাঁড়ায় গেছে এরকম করে। আমি কিন্তু মরে যাবো যদি এই গানটা আপনি না গেয়ে যান। তো এটা বেশ ভালো লেগেছে যে আমার নিজের গানের জন্য পরে কি ওই গানটি গাওয়া গাইতে হয়েছে আমাকে। আমি দেশে বসে প্রবাসের গান গাইতেছি, গাইতে হয়েছে। উনি খুব মানে সিরিয়াস হয়ে গেছেন। স্টেজে উঠলে সর্বোচ্চ কতক্ষণ গান গেয়েছেন, রেকর্ড আছে? রেকর্ড আছে প্রায় 2.5 ঘন্টার মতন গান গেয়েছি। 2.5 ঘন্টার মতন তো গান অনেকটা সময়। এটা যদি পাবলিক, আমরা যাই তো দর্শকের রিকোয়েস্ট, হ্যাঁ হ্যাঁ, দর্শক যদি একের পর এক দেখা যাচ্ছে অর্গানাইজার হয়তো আপনার জন্য 1 ঘন্টা বরাদ্দ 1 রেখেছে, ঘন্টা স্বাভাবিক থাকে, কিন্তু অডিয়েন্স নামতে দিচ্ছে না। অডিয়েন্স নামতে দিচ্ছে না। এমনও হয়েছে যে আমি নেমে গেছি, আমার ইনস্ট্রুমেন্ট খুলে গেছে, তারপরও মানে একদম, আমি সিঙ্গাপুরে একটা শোতে গেছিলাম, ওইখানে খুব তো লিমিটেড সময় থাকে, তো ওইখানে আমার স্লট শেষ করার পর আমি যখন নামলাম, ওইখানে এমনভাবে মানে ভাঙচুর শুরু হয়েছে, অর্গানাইজার পরে এসে বাধ্য হয়েছে আবার রিকোয়েস্ট করতে, ভাই আর একটা ওঠেন, 2টা গান নেবেন। আমি আবার উঠলাম, আবার সবাইকে ঠান্ডা করলাম, আবার গাইলাম, এমনটা হয়। আচ্ছা, নতুন শিল্পীরা যারা এখন এই মুহূর্তে আসলে আসবার চেষ্টা করছেন, মিউজিক ইন্ডাস্ট্রির সাথে নিজেদেরকে ইনভলভ করবার চেষ্টা করছেন, আপনি তো নিজেও একটা সময় নতুন ছিলেন, আমি তো তাদেরকে আসলে খুব বেশি পুরনো হইনি, অনেক বড় হয়ে গেছি ব্যাপারটা, না এমন সেটা না, কিন্তু তারপরও তো সব প্রথমের একটা আলাদা আলাদা আবেদন থাকে। তো যারা প্রথমে আসছেন, কাজ করতে চাইছেন, তাদের মধ্যে পজিটিভ সাইড কি থাকে এবং ডেডিকেশন লেভেলটা আসলে ওই জায়গাটা আছে কিনা? সত্যি বলতে, যদি এটা শুনতে হয়তো খারাপ লাগবে, আমি যে পরিমাণ নতুন শিল্পী পাই তার মধ্যে 80%-এর মধ্যে ওই রকম ডেডিকেশন দেখি না আসলে, সত্যি কথা। আজ 20% যারা অনেক ডেডিকেশন আছে, যারা অনেক ট্রাই করে, যাদের আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ফিনান্সিয়াল অতটা সাপোর্ট নাই, ওদেরই নিজেদের ডেডিকেশনটা থাকে। কিন্তু এমন হয় না যে যারা অনেক স্ট্রাগল করছে তাদেরই থাকে আসলে। আর যারা দেখা যাচ্ছে টাকা পয়সা আছে, তাদের সবকিছু দিয়ে আসলে প্রিভিলেজড একদম, বা বাবাই খুব চাইতেছে আমার ছেলে গাক, যত টাকা লাগে খরচ করতেছে, এরকম অনেক আছে আমার কাছে। বাট এদের মধ্যে আমি ওই ব্যাপারটা দেখি না যে গানের প্রতি ভালোবাসা, সিরিয়াসনেস তো থাকে না। তখন আসে, গায়, টাকা দেয় আমাদেরকে, কখনো করি, কখনো এতটাই খারাপ লাগে হয়তো বিনয়ের সাথে মানে ফিরাই দিই, কিন্তু আসলে ডেডিকেশনটা খুব কমে গেছে। আমাদের আগের জেনারেশনের মানুষের যে পরিমাণ ডেডিকেশন ছিল বা শেখার আগ্রহটা ছিল, শিখে আসতো, আমাদের জেনারেশন একটু কমে গেছে। আর আমাদের পরে যারা আসবে, আমার মনে হচ্ছে যে অনেকটাই কমে যাচ্ছে বা কমে গেছে। আকাশ ভাই, আপনার আসলে মানে প্ল্যানটা কি? মানে নিজেকে নিয়ে তো নিশ্চয়ই কোনো একটা স্বপ্ন আপনি দেখেন। একটা সময় স্বপ্ন দেখেছিলেন, যেরকমটি বলছিলেন যে আপনার মৌলিক গানগুলোই মানুষের মুখস্থ থাকবে, তো সেই স্বপ্নটা পূরণ হয়েছে। মানুষের তো স্বপ্নের আসলে শেষ নেই, তো আর সামনের দিনগুলোতে কি স্বপ্ন দেখেন? আমার স্বপ্ন মানে বাংলাদেশের মধ্যে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর বলেন বা সঙ্গীত শিল্পী হিসেবে বলেন, আমি এমন একটা জায়গা নিজেকে নিতে চাই যে যেন 100% লোক, মানে আকাশ মাহমুদ বললে আগে পরে কিছু না বলতে হয়, এবং একটা আমার নামের পাশে একটা কথা প্রচলিত থাকুক যে সে শুদ্ধ সংস্কৃতি চর্চা করে, তার মধ্যে মানে কি বলবো, আনকালচারাল কিছু নাই, এবং আমার পুরোটা জুড়ে মিউজিক বা মানে এরকম একটা ব্যাপার আমি আমার স্বপ্নে দেখি যে আমারে নিয়ে এরকম কথা, মানে বাংলার সঙ্গীতকে আসলে রিপ্রেজেন্ট করার মতন একজন মানুষ হয়ে ওঠেন আপনি। চাই যে দেশের বাইরেও আমার নাম শুনলে যেন, আকাশ মাহমুদ শুনলে যেন বাংলাদেশের নামটা ভেসে ওঠে সাথে, এবং বাংলা মিউজিককে যেন আমার মাধ্যমে মানুষ চিনে। অবশ্যই অবশ্যই, অনেক অনেক দোয়া, শুভকামনা রইল আকাশ ভাই আপনার জন্য, সবসময় যেমনটা থাকে। একেবারে শেষের দিকে চলে এসেছে, আর একটি গান শুনবো। আচ্ছা, এবার যে গানটা করছি আমার আব্বুর লেখা। হ্যাঁ, আমি যে গানটার কথা বললাম, মন্ত্র চালাইছে, আমি লুই বাবু গেছিলাম। এবং আপনার প্রথম মৌলিক গানটা আপনার বাবারই লেখা ছিল? হ্যাঁ, প্রথম না, সত্যি বলতে প্রথম মৌলিকটা বাবার লেখা না। আমি গান করি অনেক ছোটবেলা থেকে, বাট আমি যখন থেকে কম্পোজিশন স্টার্ট করলাম, যে গানটা পাবলিক নিল প্রথম, সেটা আমার আব্বুর লেখা ছিল তখন থেকে। খুব ভালো থাকুন আকাশ ভাই, আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক ধন্যবাদ, এবং এনটিভিকে ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনি অসাধারণ করে প্রশ্নগুলো জিজ্ঞেস করলেন, আমার মাথায় কিছুই ছিল না চাপে, এবার আপনার কথাতেই সব চলে আসলো। অনেক ধন্যবাদ সবাইকে, দর্শককেও ধন্যবাদ জানাচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবেন। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট
করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।